হাই ইয়াং লেডি, তুমি কি ওই চৌরাস্তার দিকটায় থাকো? কাক ভোরে উঠে একটু হালকা জগিংয়ের সাথে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা গুঞ্জার বহুদিনের অভ্যাস। আজও সেই মতোই ওর রোজ নামচার কোনো হেরফের হয়নি। ওয়ার্কআউটের পর একটু রিল্যাক্সই করছিল গুঞ্জা। ঠিক তখনই পিছন দিক থেকে কথাটা ভেসে আসে। ও ঘাটটা ঘুরিয়ে দেখে একজন 50 ঊর্ধ্ব মহিলা, বেশ সম্ভ্রান্ত ঘরের, সেটা দেখেই বোঝা যাচ্ছে। পোশাকে আভিজাত্যের ছাপও স্পষ্ট, চোখে দামি রিমলেস চশমা। উনিও মর্নিং ওয়াকেই বেরিয়েছিলেন, সেটাও ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। একটু ভ্রু কুঁচকে গুঞ্জা উত্তর করল, না তো, ওই যে সামনে হরিশঙ্কর চৌধুরী স্ট্রিট, আমি ওখানে থাকি, একটু ভিতরের দিক করে। কিন্তু কেন বলুন তো? ভদ্রমহিলা বেশ আলাপি মিষ্টভাষী মানুষ। একগাল হেসে তিনি এগিয়ে আসেন। ও, তাহলে বোধহয় আমি ভুল ভেবেছিলাম। যাক, নিজের পরিচয়টা নিজেই দিই তাহলে। আমি অঞ্জলি সেন, আর আমার একটাই পরিচয়, আমি প্রাণ ভরে বাঁচি আর মানুষজনকে প্রাণ ভরে বাঁচার পথ দেখাই। যদি তোমার আমার সাথে কথা বলে ভালো লাগে তাহলে বলো, আমরা কথা বলা চালিয়ে যাই। আর যদি ভালো না লাগে তাহলে সেটাও কিন্তু শটাং মুখের ওপর বলে দাও। চলে যাচ্ছি তাহলে। না মানে আন্টি, সেভাবে। দেখো মেয়ে, যদিও তুমি বয়সে আমার ছেলের থেকেও ছোট, তবু ওইসব ফর্মাল আন্টি সম্বোধন না আমার একদম পছন্দ নয়। বয়সে বেশি হতে পারি, কিন্তু মনের দিক থেকে আমি বেশ ইয়াং। আমি অঞ্জলি, শুধুমাত্র অঞ্জলি। তুমি আমাকে অঞ্জলি বলেই ডাকতে পারো। বিস্ময়ের পর বিস্ময়। গুঞ্জা কিছুই বুঝে উঠতে পারে না। এমনিতেও ও মর্নিং ওয়াকে বেরিয়ে বেশি কথা বলে না, কিন্তু এই ভদ্র মহিলা যেভাবে নিজে থেকে এগিয়ে এসে আলাপ করলেন, তাতে ওর একটা কিছু বলারও ছিল না। এই সব ভাবতে ভাবতেই আবার ওই ভদ্র মহিলার কথাতে ওর সম্বিত ফেরে। তাহলে কি ঠিক করলে বলো? গুঞ্জা আবার একটু অবাক হয়। কি ব্যাপারে বলুন তো? আচ্ছা, সে না হয় পরে বলছি, আগে তুমি তোমার সম্পর্কে কিছু বলো। এতক্ষণ তো আমিই বকবক করে যাচ্ছি। আমার ব্যাপারে আর কি বলবো? আমি খুব সাধারণ একটা মানুষ। অফিস টাইমে শিয়ালদহ প্ল্যাটফর্মের ভিড়ে হারিয়ে যাওয়া একটা মেয়ে। সকালে উঠে থেকে নিজের মধ্যে নিজেকে খুঁজে বেড়াই, আর খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। ক্লান্ত শরীরটাকে বিছানায় শুইয়ে আবার আগামীকালটার জন্য নতুন উদ্যমে অপেক্ষা করতে থাকি। এটাই আমি, এটাই গুঞ্জন বোস। সবাই ভালোবেসে বলে গুঞ্জা। অঞ্জলি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলে, কিন্তু তুমি মানে তো তোমার একাডেমিক রেজাল্ট, তোমার বায়োডাটা, তোমার কোয়ালিটি, তোমার কেরিয়ার, তোমার কাছে সেগুলোর কোনো দাম নেই? গুঞ্জা মাথা নাড়ে, আর অঞ্জলি অবাক হয়ে যায়। কি বলছো? আজকে জেনারেশনের একজন ব্রাইট রিপ্রেজেন্টেটিভ তুমি। তুমি বলছো রেজাল্ট, সার্টিফিকেট, কেরিয়ার এইসব ফালতু? না, তা তো বলিনি। ওগুলোও দরকারি, কিন্তু ওগুলোই তো আমি নয়। ওই যে দেখুন, ওখানে 3টে বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। আর্থিকভাবে খুব পিছিয়ে পড়া কোনো ফ্যামিলি থেকে আসে, রোজই আসে। ওরা আমাকে দিদি বলে ডাকে। ওদের সব অভাব অভিযোগ বলে। ওরা আমাকে খুব ভালোবাসে। আমি হাতে করে যখন যা পারি ওদের জন্য আনি। কিন্তু বিশ্বাস করুন, ওরা আমাকে কোনো দিন জিজ্ঞেস করেনি আমার ফাইনাল সেমিস্টারে কত পার্সেন্টেজ এসেছিল, আমি কেন এখনো ভালো একটা চাকরি পাইনি। আমার কাছে আমার নিজের মানুষ এরাই, যারা আমাকে আমি যেমন সেই রকমভাবে ভালোবাসে। আমি যেরকমটা হতে পারিনি সেটা ভেবে আমাকে দূরে সরিয়ে দেয় না। অঞ্জলি বুঝতে পারে এই মেয়েটার 5 জন কেরিয়ার ওরিয়েন্টেড ইয়াং লেডি নয়। গুঞ্জার জীবন দর্শনটা ওর বেশ ভালোই লাগে, তাই আবারও জিজ্ঞাসা করে, তার মানে তুমি বলছো তুমি চাকরি করে লাইফে স্টেবল হতে চাও না, ওই ছেলে মেয়েগুলো দিদি হয়ে বাকি লাইফটা কাটিয়ে দিতে পারলেই তুমি লাইফে সাকসেসফুল, তাই তো? না, আমি তো তা বলিনি। বলেছি শুধু কেরিয়ারের পিছনে ছুটতে আমি রাজি নই, যেখানে আমি আমাকে হারিয়ে ফেলবো
সেটা আমার পছন্দ নয়। আমি নিজেকে খুঁজে পেতে চাই। কিছুক্ষণ চুপ করে থেকে অঞ্জলি কথা ঘোরায়। আচ্ছা, এবার তুমি তোমার বাড়ির কথা বলো। এবার একটু বিরক্তই হয় গুঞ্জা। কিন্তু কেন বলুন তো? এত কথা আপনাকে বলবো কেন? হঠাৎই এরকম একটা উত্তরের জন্য অঞ্জলি প্রস্তুত ছিল না। একটু থতমত খেয়ে গিয়ে সামলে নেয়। আরে না না, আমি তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলছি না। বাবু 3 বছর আগে সেপার চুকিয়ে এখন নিউ জার্সিতে সেটেল। আমার একটা পুচকে নাতিও রয়েছে। আজ তোমার সাথে যোগাযোগ হলো তাই। নিছক কৌতূহল বলতে পারো। অবশ্য তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কোনো চাপ নেই। গুঞ্জা ওনার কথায় এবার হেসে ফেলে। না না, কোনো অসুবিধে নেই। আমার ফ্যামিলি বলতে মা, বাবা আর ভাই, আর আবার 3 বছরের ছেলে বিভান, ওরাই আমার সব। অঞ্জলি একটু অবাকই হয়। আর তোমার হাজবেন্ড? গুঞ্জা একই রকম সপ্রতিভ। সেও আছে তার মতো করে, ভালোভাবে। শুধু তার কাছে আমাদের আর কোনো দরকার নেই আজ, এই যা। অঞ্জলি একটু দুঃখই পায় ওর কথা শুনে। সরি। গুঞ্জা একই রকম ভাবে ভাবলেশীন কণ্ঠে বলে যায়। এ বাবা, আপনি কেন সরি হবেন? আমরা কেউ তো দুঃখে নেই। দেখুন, আমাকে দেখে মনে হচ্ছে আমি দুঃখে আছি? আমাকে সব সময় হাসতে দেখে আমার মা বাবাও দুঃখে নেই, সমীরও দুঃখে নেই। আর ও ভালো আছে জেনে আমিও আনন্দে আছি। শুধু চিন্তা বিভানকে নিয়ে। অঞ্জলি অবাক হয়ে ওর কথা শুনতে থাকে আর পরিস্থিতিটা একটু হালকা করার জন্য আলোচনাটাকে অন্য খাতে নিয়ে যেতে চায়। আচ্ছা গুঞ্জা, তোমার বাবা কি এখনো সার্ভিস করেন? না, এই একটাই আমার দুঃখের একমাত্র কারণ। বাবা পোস্ট অফিসে সার্ভিস করতেন। 2 বছর আগে উনি রিটায়ার করেছেন। এখন ওনার পেনশনটাই একমাত্র সোর্স অফ ইনকাম। এদিকে ভাই কলেজে পড়ছে, আর বিভানের জন্য অনেকগুলো টাকা খরচ। তাই মাঝে মাঝে একটা ফ্যাকাশে হাসি খেলে যায় গুঞ্জার ঠোঁটে। ক্ষণিকের জন্য চুপ করে যায় গুঞ্জা। কিন্তু জানেন অঞ্জলি, আমি হার মানব না কোনো প্রতিকূলতার কাছে। পৃথিবীতে এসেছি যখন, এখানকার সব রূপ, রস, গন্ধ প্রাণ ভরে উপভোগ করব। যত দিন পারব বিভানকে আমি এভাবেই বড় করব। আগে মানুষের মতো মানুষ তৈরি করব। অঞ্জলি এবার ওকে আর না বলে পারেন না। কিছু মনে করো না গুঞ্জা, জীবনে সার্ভাইভ করতে গেলে তো ফিনান্সিয়াল স্টেবিলিটিটাও দরকার নাকি? তুমি নিজে কোনো চাকরির চেষ্টা করছো না কেন? গুঞ্জার মনে হলো এতক্ষণ এই প্রথম কোনো প্রশ্নে সত্যি সে আঘাত পেল। কিছুক্ষণ চুপ করে থেকে ও নিজেকে সামলে নিল। তারপরে বলল, করছি তো। যেখানে সুযোগ দেখি সেখানেই অ্যাপ্লাই করি। নিউজ পেপার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া কিচ্ছু বাদ দিই না। কোথাও ইন্টারভিউ তো রিজেক্ট হয়ে যায়, আবার কোথাও সিভিটাই শর্টলিস্ট হয় না। কেন? এরকম কেন হয়? তোমার কোয়ালিফিকেশন কি যথেষ্ট নয় এই চাকরিগুলোর জন্য? মানে তোমার যদি কোনো... অঞ্জলি এবার একটু কৌতূহল নিয়েই জিজ্ঞেস করলো। আমি 2012-তে মাস্টার্স কমপ্লিট করেছি, কম্পারেটিভ লিটারেচার, যাদবপুর থেকে। তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমফিল। তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও করেছিলাম। কিন্তু বাহ, তাহলে তো খুব ভালো কথা। তাহলে তোমার সিভি রিজেক্ট কেন হয়ে যায়? ইউ আর কোয়াইট এলিজিবল। অঞ্জলি, আপনি এতক্ষণ আমার সাথে কথা বলছেন আর এখনো ইন্টারভিউতে আমার রিজেক্টিভ হওয়ার কারণটা বুঝলেন না? অঞ্জলি ভীষণ অস্বস্তি নিয়ে ঘাড় নাড়ে। সত্যি আমি বুঝতে পারছি না। লাস্ট উইকে সিএম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডে ইন্টারভিউ ছিল, রিটেন পাস করলাম। একটা অফিস অ্যাটেন্ডেন্টের পোস্ট ছিল। প্রায় দুপুর 2টো অবধি বসে থাকার পর বলল আমি ফাইনাল রাউন্ডে সিলেক্ট হইনি। কিন্তু বিশ্বাস করুন, আমি খুব ভালো অ্যান্সার দিয়েছিলাম। তারপর? আমি আসলে চাকরিটার জন্য এতটাই ডেসপারেট হয়ে পড়েছিলাম যে ওদের এইচআর রুমে চড়াও হই, শুধু আমার রিজেকশনের কারণটা জানার জন্য। অঞ্জলি খুব মন দিয়ে ওর কথা শুনছে। হ্যাঁ, তারপর কি বললেন ওনাদের এইচআর?
তারপর ওখান থেকে জানতে পারি ওনাদের ভার্চুয়াল পলিসি আছে। আমার মতো ডার্ক কমপ্লেক্সনের ক্যান্ডিডেটকে ওনারা নেন না অফিস জবের জন্য। এতে নাকি ওনাদের স্ট্যাটাস নষ্ট হতে পারে ওনাদের ক্লায়েন্টদের কাছে। অঞ্জলি অবাক হয়ে গিয়ে বলল, এটা ওখানকার এইচআর তোমাকে বললো? না, সরাসরি নয়, ওখানেও অনেকক্ষণ বসে থাকার পর ওনাদের একজন পিওন বলল মিছিমিছি বসে টাইম নষ্ট না করে বাড়ি চলে যেতে। অঞ্জলি মাথা নিচু করে কিছু একটা ভাবতে থাকলো, কিছুই বলল না। এদিকে গুঞ্জা বলেই চলেছে, আচ্ছা অঞ্জলি, বলুন তো, আমার এই কমপ্লেক্সনের জন্য কি আমি দায়ী? পৃথিবীতে কি তাহলে ডার্ক কমপ্লেক্সনের লোকেদের বেঁচে থাকার অধিকার নেই? তাদের সন্তানদের বড় করে মানুষের মতো মানুষ করার অধিকার নেই? চাকরিটা আমার ভীষণভাবে দরকার, জানেন তো অঞ্জলি। আসলে বিভানের জন্য, আমার নিজের জন্য কিচ্ছু চাই না। বাবা মা আমাকে বড় করেছেন, ভালোবেসে সমীরের সাথে নিজের পছন্দেই বিয়ে করেছিলাম। বিয়ের বছর দুয়েক ঘুরতেই সমীরের অফিসের প্রমোশন হলো, ও কলকাতা চলে এলো ইংলিশ বাজার থেকে। কিন্তু সেই আশাটাই আমার কাল হলো। কলকাতা এসে কোম্পানির অফিসার সমীর বুঝতে পারলো যে কালো বউকে নিয়ে অফিসের পার্টিতে গেলে মান সম্মান থাকবে না। সেই শুরু। বছর ঘুরতে না ঘুরতেই বাবার সংসারে ঘাড়ে এসে পড়লাম। আর সমীরও আমাকে আর বিভানকে ঘাট থেকে নামাতে পেরেই হাঁফ ছেড়ে বাঁচল। অঞ্জলি এই বিষয়ে কথা বলতে একেবারেই পছন্দ করে না। খুব অড একটা ফিলিং মনে হয়, তবুও জানতে চায়, আচ্ছা তোমার হাজবেন্ড কোনো খোরপোশ দিচ্ছে না? গুঞ্জা একই রকম সপ্রতিভ, না, আইনত দিতে হতো, কিন্তু আমি টাকা পয়সা চাইনি। আর আমি যেটা চেয়েছিলাম সেটা সমীর দিতে পারেনি। অঞ্জলির এবার অবাক হওয়ার পালা। মানে কি চেয়েছিলে তুমি? কিন্তু তোমার ফ্যামিলির সাপোর্টের জন্য এই মনিটারি হেল্পটা তো দরকার, আর তাছাড়া এটা তো তোমার নৈতিক অধিকার। একটা ছোট্ট দীর্ঘশ্বাস বেরিয়ে আসে গুঞ্জার মুখ থেকে। কয়েক সেকেন্ডের বিরতির পর তারপর বলতে থাকে, হ্যাঁ, মস্তিষ্ক দিয়ে বিচার করলে একদমই তাই। কিন্তু আমি ওর কাছে এক মুঠো বালি চেয়েছিলাম। বিয়ের পর পর আমরা পুরী গেছিলাম। আমাদের অনেক স্বপ্ন তখন দুচোখ জুড়ে, দুজনকে নিয়ে দেখা দুজনের জন্য। মনে আছে, বিচে বসে আমরা ঘন্টার পর ঘন্টা গপ্প করতাম। যে 3 দিন ছিলাম, সমুদ্রে তো আমি আগে যাইনি, মানে যাওয়া হয়ে ওঠেনি। স্নান করার সময় পায়ের তলা থেকে বালিগুলো সুরসুর করে সরে যেত। আমি খুব ভয় পেতাম। তখন সমীরই আমাকে হাত ধরে মনে সাহস জোগায়। একটু ভয়টা কাটলে আমরা দুজনে খুব হাসতাম। আমি আমাদের সেই স্মৃতিমাখা এক মুঠো বালি চেয়েছিলাম ওর কাছে। জানেন অঞ্জলি, ভয় কেটে যাওয়ার পর আমি পরের ঢেউটা আসার জন্য অপেক্ষা করতাম। কিন্তু সত্যি যখন ঢেউটা এলো, কোথায় হারিয়ে গেলাম। অঞ্জলি খুব মন দিয়ে ওর কথা শুনতে থাকে। আমি সমীরের থেকে আরও একটা ক্ষতিপূরণ চেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘার দিক থেকে বয়ে আসা এক মুঠো ঠান্ডা বাতাস। ও সেটাও দিতে পারেনি। না, বিয়ের পর কাঞ্চনজঙ্ঘা আমি যাইনি, তবে যাওয়ার খুব ইচ্ছে ছিল। গেছিলাম অনেক ছোটবেলায় বাবার সাথে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমার চোখে আজও অমলিন। সূর্যোদয়ের সময় সেই স্বর্ণাভ কাঞ্চনজঙ্ঘা, হালকা হিমেল হাওয়া, আমি আজও চোখ বুঝলে তাকে স্পষ্ট দেখতে পাই। সমীর আমাকে বলেছিল আমাকে নিয়ে যাবে, কিন্তু তার আগেই এমন একটা হাওয়ার দমক এলো, আমরা সবাই ছিটকে গেলাম। তাই আর হয়ে ওঠেনি। অঞ্জলি বোঝে, এই মেয়ের কাছে জীবন মানে বেঁচে থাকা, ভালোভাবে থাকা নয়, ভালোবেসে থাকা। ওর প্রতিটা কথার থেকে গুঞ্জার ভিতরের গুঞ্জার একটা ছবি আঁকার চেষ্টা করে অঞ্জলি। গুঞ্জা একটু চুপ হয়েই যায়। অঞ্জলি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে ওঠে, কিন্তু পুরী বা দার্জিলিং যাওয়া কি এমন বড় কথা? ওভারনাইট জার্নি, আজ বললে কালকেই পৌঁছে যাওয়া যায়। গুঞ্জা মাথা নিচু করেই বসে থাকে।
তারপর বেশ অস্ফুট কণ্ঠে বলে, না অঞ্জলি, সেটা আপনার কাছে। বৃদ্ধ রিটায়ার্ড বাবার টাকায় রেশন দোকান থেকে চাল গমের লাইনে দাঁড়িয়েই আমার দিন কাটে, আর রাত্রিগুলো স্বপ্ন দেখে। এর বেশি কিছু আমার কষ্ট, কল্পনা। বলেই একরকম স্প্রিংয়ের মতো লাফিয়ে ওঠে গুঞ্জা। একগাল হেসে বলে, জানেন তো, আমি ঠিক করে দেখেছি, আমি যখন চাকরি পাবো তখন সবাইকে নিয়ে আমি পুরী যাব, বাবা, মা, বিভান, সবাইকে। অঞ্জলি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। ওর কথায় কোনোভাবে গুঞ্জা আঘাত পেয়েছে ভেবে তারপর ওকে হাসতে দেখে ও নিজেও একটু শান্তি পায়। নিশ্চয়ই, আর যদি চাও তাহলে তোমার এই বন্ধুটাকেও সঙ্গে নিতে পারো। জানো তো, আমি বহুবার পুরী গেছি, দার্জিলিং গেছি, ইউরোপ আমেরিকার অনেক সি বিচে গেছি, পার্টি করেছি, অনেক পাহাড়েও গেছি, ট্রেকিং করেছি, কিন্তু বিশ্বাস করো কখনো তোমার মতো করে এক মুঠো বালি নিয়ে আসতে চাইনি, পাহাড়ের এক মুঠো ঠান্ডা হাওয়াকেও ধরতে চাইনি। তুমি আমাকে সেগুলো শিখিয়ে দেবে তো প্লিজ? আসলে এগুলো আমার পাগলামি, আমার খামখেয়ালিপনা বলতে পারেন। এসব একদম সিরিয়াসলি নেবেন না। অঞ্জলি শুধু ওর দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না। গুঞ্জার ভিতরের গুঞ্জাটাকে ধীরে ধীরে পড়তে পারছে এবারও। ওদিকে গুঞ্জা হেসে হেসে বলেই চলেছে, ঠিক আছে অঞ্জলি, আমি আপনাকেও আমার টিমে নেব। আপনার মতো 5 স্টার হোটেলে আমি হয়তো রাখতে পারবো না, কিন্তু কাঞ্চনজঙ্ঘার হিমেল হাওয়া আমি আপনাকে বুক ভরে দেব। যাই হোক, এখন উঠি, আজ আবার একটা ইন্টারভিউ আছে, দেখি যদি হয়ে যায়। কোথায়? ওই একটা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংগঠনে, পার্ক স্ট্রিটে ওদের কলকাতার অফিস, মেন অফিস ইউএসএতে। শুনেছি সারা পৃথিবীতেই ওদের নানা প্রজেক্ট নিয়ে কাজ হয়। হো, তাই বুঝি? বাহ, অল দ্য বেস্ট। কিন্তু তোমার পোস্ট কি? আবার সপ্রতিভ হেসে ওঠে গুঞ্জা। পোস্ট কিছু নয়, গ্রুপ ডি স্টাফ। ওই অফিসে টেবিলে টেবিলে চা জল দেওয়ার কাজ। মনে হয় এর জন্য ওরা কালো মেয়ে নিতে অস্বীকার করবে না। কি বলেন অঞ্জলি? কথাগুলো বলার সাথে সাথেই ওর গলায় যেন কোথাও একটা হতাশার সুর শুনতে পায় অঞ্জলি। তুমি মাস্টার্স করেছো বললে, আর তুমি কিনা টেবিলে টেবিলে চা জল দেওয়ার চাকরি করবে? দেখুন অঞ্জলি, ওটা তো আমার অলংকার, অহংকার নয়। আর চাকরির দরকারটা আমার বর্তমান, আর সেটা দাঁড়িয়ে আছে একটা কঠিন বাস্তব মাটিতে, যেখানে আমার স্কিন কমপ্লেকশনটা কর্পোরেট জগতে প্রেজেন্টেবল নয়। তাহলে আপনি বলুন আমি কি করব? ওই অর্গানাইজেশনটা এত দুস্থ অসহায়তে সাহায্য করে, আর আমাকে একটা জব দেবে না? কি বলেন? আমিও তো অসহায় দুস্থ, তবে আমি সাহায্য চাইছি না, একটা সুযোগ চাইছি নিজেকে প্রমাণ করার। দেবে না ওরা একটা সুযোগ আমায়? অঞ্জলি বোঝে এই মেয়েকে পড়ে ফেলা এত সহজ নয়। বুঝলাম। তো স্যালারি কত দেবে জানো? না, জানি না। শুনেছি 4000 মতো, আর ওভারস্টে করলে এক্সট্রা। সব মিলিয়ে ওই 1005 টাকা হবে। অঞ্জলি বেশ শান্ত মাথায় ধীরে ধীরে ওকে আবার জিজ্ঞেস করে, তো এই 5000-এ পুরী কাঞ্চনজঙ্ঘা সব হয়ে যাবে? গুঞ্জা এবারও কনফিডেন্ট। না, তা হবে না, তবে রেশন দোকানের চাল গমের দরকারটা একটু মিটবে, আর বিভানের জন্য অল্প কিছু সেভিংস করব ওর পড়াশোনার জন্য। অঞ্জলি গম্ভীর হয়েই বসে থাকে, কিছু বলে না। সত্যি ও জানে না এই মেয়েকে কি বলা উচিত। তবে গুঞ্জা এবার তাড়া লাগায়, ওকে উঠতে হবে। কথায় কথায় প্রায় 15 মিনিট লেট হয়ে গেছে ওর শিডিউলে, আর অঞ্জলিও উঠে পড়ে। শেষবারের জন্য অঞ্জলি বলে, শোনো গুঞ্জা, তুমি না আজকে এই ইন্টারভিউটা দিতে যেও না। এই পোস্টটার জন্য তো ক্লাস 8 পাস ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে, তুমি গেলে ওনারা জবটা পাবে না। কিন্তু আমার যে জবটা দরকার, ভীষণ দরকার। ঠিক 2টোর সময় তুমি ওই অফিসেই যাবে। ওখানকার অফিস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া কন্ট্রোল ম্যানেজারের পোস্টটা ভ্যাকেন্ট আছে। তুমি গিয়ে ওদের HR হেড মিস সুমনার সাথে দেখা করবে। তোমার নামটা গিয়ে বলো,
ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। যা বলার আমি সুমনাকে বলে দেবো। কিন্তু অঞ্জলি একরকম ওকে থামিয়ে দিয়েই বলে চলে, দেখো, স্যালারি হিসেবে তুমি মাসে 40,000 টাকার মতো পাবে। আদার্স ফেসিলিটিস সুমনাই তোমাকে বলে দেবে। আশা করি তোমার যোগ্যতা অনুযায়ী স্টার্ট আপের জন্য সেটা একেবারেই ঠিকঠাক। তারপর তোমার কাজ দেখে আমরা তোমার স্যালারি ঠিক করব, কিন্তু সেটা 1 বছর পর। গুঞ্জার চোখগুলো বিস্ময়ে ভরা। আবার কিছু একটা বলতে যায় ও, কিন্তু ও বুঝতে পারে আবেগে ওর গলাটা ধরে এসেছে। আমার সাথে তোমার আজ হয়তো দেখা হবে না। আমি আজ রাতে ইউএসএ চলে যাচ্ছি, তাই সকালে দিল্লি যাব, সেখান থেকে সিঙ্গাপুর হয়ে ইউএসএ। নেক্সট উইকে ফিরে তারপর দেখা হবে, ঠিক আছে? তুমি কিন্তু তার মধ্যে কাজগুলো বুঝে নিও, সুমনা তোমাকে সব বুঝিয়ে দেবে। গুঞ্জা আনন্দে প্রায় কেঁদে ফেলে। হাতগুলো জোর করতে চায় নিজের অজান্তেই, সাথে সাথেই অঞ্জলি ওর হাতগুলো ধরে নেয়। কি জানো তো গুঞ্জা, এখনো কিছু অর্গানাইজেশন আছে যারা মানুষের বাইরেটা না দেখে মানুষের ভেতরটা দেখে। যাই হোক, তুমি কিন্তু টাইম মিস করে ফেলো না। নিজের একটা কার্ড গুঞ্জার হাতে দিয়ে অঞ্জলিও উঠে পড়ে। দুপুর 12:30টায় ওর ফ্লাইট, দিল্লি যাওয়ার। গুঞ্জা একভাবে তাকিয়ে থাকে 50 ঊর্ধ্ব ওই মহিলার রাস্তার দিকে, হাতে ধরা শুধু ওনার কার্ডটা। গুঞ্জা দেখে তাতে লেখা মিসেস অঞ্জলি সেন, ম্যানেজিং ডিরেক্টর, এশিয়া প্যাসিফিক। তারপর সেই অর্গানাইজেশনটার নাম, যেখানে আজ 12টার সময় গুঞ্জার ইন্টারভিউ আছে, গ্রুপ ডি স্টাফের জন্য। গুঞ্জা তাকিয়ে থাকে অঞ্জলির চলে যাওয়ার রাস্তাটার দিকে। ওকে একটু পরেই একটা পথ চলা শুরু করতে হবে, ও প্রস্তুত তার জন্য। শুধু মনে একটা প্রশ্ন রয়ে গেল, তাহলে এতক্ষণ কি ওর ইন্টারভিউই চলছিল একেবারে ওর অজান্তেই?